হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কমিউনিটি পোস্ট এমসিকিউ সেট 1 বলে আমি লিখেছি। কেন লিখেছি? কারণ কমিউনিটিতে আমি কিছু প্রশ্ন দিয়ে থাকি, যেখানে যেখানে তোমরা উত্তর দিয়ে থাকো, তার মধ্যে কিছু উত্তর সঠিক হয়, কিছু উত্তর ভুল হয়, যেটা আমি পার্সেন্টেজের উপর বেস করে আমি তোমাদেরকে জানাচ্ছি। অর্থাৎ আমি বুঝতে পারছি যে কিছু মানুষ যারা রয়েছে বা কিছু স্টুডেন্ট যারা রয়েছে যারা সঠিক উত্তর দিচ্ছে এবং কিছু এমন কিছু রয়েছে যারা কিন্তু ভুল উত্তর দিচ্ছে, অর্থাৎ তাদের কনসেপ্টের মধ্যে একটু সমস্যা রয়েছে, যার জন্য তাদের উত্তরটা সঠিক হচ্ছে না। বা এটাও হতে পারে তারা প্রথম এই কী বলবো, প্রথম এই জার্নিতে যুক্ত হয়েছে, যারা প্রথম ডিএলএডের সাথে যুক্ত হয়েছে এবং তারাও প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে। আবার যারা সঠিক উত্তর দিচ্ছে তারা হয়তো অনেক দিন ধরে বা দীর্ঘদিন ধরেই পড়াশোনার সাথে সম্পর্ক যুক্ত রয়েছে, সেই জন্য তারা সঠিক উত্তরটা দিতে পারছে এবং তার সাথে তাদের কনসেপ্টেরও ক্লিয়ারেন্স রয়েছে। তো আজকে আমাকে এখান থেকে প্রশ্ন করা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে বা বলা হচ্ছে যে আমাকে যে কিছু কিছু প্রশ্নের তারা বুঝতে অসুবিধা হচ্ছে এবং সেগুলোকে আমাকে কী বলবো আলোচনা করে দেওয়ার জন্য বলা হচ্ছে, কেন এটা সঠিক উত্তর হলো বা কেন ওটা হলো না। তো সেই জন্যই আমি ঠিক করেছি যে কমিউনিটিতে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলোকে আমি 20-25টা মতন প্রশ্ন একটা সেট করে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো যে কেন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে বা কেন এটা হচ্ছে না। তো চলো শুরু করি আজকের আলোচনা। দেখো এখানে 1 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হলো, অ্যাকর্ডিং টু দ্য অবজারভেশন ইন দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। তো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী ইংলিশ ভাষাটিকে ইংলিশ ভাষাটিকে আমরা কী হিসাবে দেখছি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখছি, ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখছি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখছি, নাকি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখছি? তো এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে আছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা এই যে 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, এখানে বলা হয় 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলা হয়। 3 ল্যাঙ্গুয়েজ কি যেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ। এবং এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা কে বলেছে না, কোঠারি কমিশন যারা এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলেছেন। এবং কোঠারি কমিশন কবে এই 3 ল্যাঙ্গুয়েজ কথা কবে এসছে না, 1968 এসেছে এবং তারা রেকমেন্ড করেছে এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কাকে বলবো? আমার যে মাতৃভাষা কি বাংলা, আমি যে বাংলায় কথা বলছি, বা কোনো রিজিওনাল কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, বা রিজিওনাল বলতে কোনো আঞ্চলিক ভাষা হতে পারে, যেগুলোকে আমরা মাতৃভাষা হিসাবে বলতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কাকে বলবো? আমার মাতৃভাষা বাংলা, অর্থাৎ বাংলাভাষী যে জায়গাগুলো রয়েছে সেখানে, বা যে স্টেট বা রাজ্যগুলো রয়েছে সেখানে বাংলা তো মাতৃভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে কিন্তু ইংলিশ হয়ে যাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা কাকে বলবো? থার্ড ল্যাঙ্গুয়েজ হলো সেই যেটা কিন্তু আমাদের খুব অল্প পরিসরে প্রয়োজন পড়ে, প্রয়োজনের তাগিদে আমাদেরকে ব্যবহার করতে হয় বা জানতে হয় বা শিখতে হয় অল্প সময়ের জন্য, যেখানে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কার্যকারী হয় না। অর্থাৎ এমন একটা জায়গায় আমি গেছি যেখানে কিন্তু যারা না জানে বাংলা, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারা না জানে বাংলা, না জানে ইংলিশ। তো আমি কমিউনিকেট করবো কীভাবে, তাদের সাথে যোগাযোগ বা কথাবার্তা বলবো কীভাবে? তো সেক্ষেত্রে তাদের যে ভাষা, সেই ভাষাটাকে কিছু সময়ের জন্য, যতটুকু সময় আমি সেখানে থাকছি, সেই স্বল্প সময়ের জন্য যে আমি আলোচনা করছি বা কথাবার্তা ভাবে যে আদান প্রদান হচ্ছে, সেটাকেই আমরা বলছি যে থার্ড ল্যাঙ্গুয়েজ। তো এখানে ফরেন ল্যাঙ্গুয়েজ রয়েছে অপশনসে। ফরেন ল্যাঙ্গুয়েজ কাকে বলবো? ফরেন ল্যাঙ্গুয়েজের অন্য কোনো একটা দেশের ভাষা যেটা আমার কাছে অপরিচিত বা আননোন রয়েছে, যে ভাষার সম্বন্ধে আমি আর কোনোদিন শুনিনি, সেটা হয়ে যাচ্ছে আমার ফরেন ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো আমি বললাম। গ্লোবাল ল্যাঙ্গুয়েজ কাকে বলবো? যদি আমাদের মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হতো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কে আমরা কী বলছি, মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হিসাবে ইংলিশ ভাষাটাকে আমরা কী হিসাবে দেখছি, তখন সেক্ষেত্রে হতো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। গ্লোবাল কেন বলছি? কারণ সমস্ত জায়গাতেই কিন্তু দেখবে ইংলিশ ভাষাটাকে কিন্তু গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলতে এটাই বোঝাচ্ছে যে এই ভাষাটা, ইংরেজি ভাষাটা বা ইংলিশ ভাষাটা কিন্তু সব জায়গাতেই কিন্তু অ্যাভেলেবেল। তুমি বাংলা সব জায়গাতে শুনতে পাবে না, হিন্দি জানতে হবে, কিন্তু মোটামুটি সব জায়গাতে কিন্তু ইংলিশ ভাষাটা কিন্তু সবাই একটু আধটু হলেও জেনে থাকে। তো সেটাকে আমরা বলছি গ্লোবাল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে আছে অপশানস এ। 2 নাম্বার প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন শিক্ষার্থীর একাডেমিক সাফল্যের ক্ষেত্রে পূর্বাভাস বা প্রিডিক্ট দেওয়া যায়? একাডেমিক বলতে কী বোঝায়? যেটা কিন্তু আমাদের এডুকেশন বা পড়াশোনার সাথে সম্পর্কযুক্ত, শেখার সাথে সম্পর্কযুক্ত, কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার সঙ্গে সম্পর্ক, কোনো কিছু রিসার্চের সাথে সম্পর্কযুক্ত, সেগুলোকে আমরা কী বলবো? একাডেমিক ক্ষেত্র। এবং এই একাডেমিক ক্ষেত্রে আমরা কোন বিষয়টাকে আমরা প্রিডিক্ট করতে পারি বা অনুমান করতে পারি? ব্যক্তিত্বের কারণ, শারীরিক স্বাস্থ্য, প্রেরণা বা মোটিভেশন, নাকি
কি বুদ্ধিমত্তা বা বুদ্ধি বা ইন্টেলিজেন্স, এটাকে আমরা বলছি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়েছে অপশান 4। কেন অপশান 4 সঠিক উত্তর হলো? কারণ আমরা বুদ্ধি বলি না যে এই বাচ্চাটার খুব সে অঙ্কে খুব মাথা ভালো, বা অঙ্কে তার ভালো জ্ঞান রয়েছে, ইংলিশে ভালো জ্ঞান রয়েছে। সেখান থেকে আমরা অনুমান করতেই পারি যে সে ইংলিশে ভালো স্কোর করবে পরীক্ষাতে, সে ম্যাথে ভালো স্কোর করবে। তো এক্ষেত্রে যে জিনিসটা আমরা প্রিডিক্ট করতে পারি সেটা হচ্ছে বুদ্ধিমত্তা বা বুদ্ধি। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধিমত্তায় বা বুদ্ধির তত্ত্ব বা ইন্টেলিজেন্স তত্ত্বে গ্রুপ ফ্যাক্টর থিওরি বা তত্ত্বটি বা কনসেপ্টটি বা ধারণাটি কে দিয়েছেন? এটা একটা স্ট্যাটিক প্রশ্ন বলতে পারি, যে প্রশ্নগুলো আমাদের কিন্তু মুখস্থ করো বা মুখস্থ করে বা বারবার সেই বিষয়টিকে পড়াশোনার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে রেখে আমাদেরকে মনে রাখতে হবে। তো এক্ষেত্রে গ্রুপ ফ্যাক্টর থিওরির কথা যিনি বলেছেন তিনি হলেন থার্স্টন। স্পিয়ারম্যান কোন থিওরির কথা বলে? স্পিয়ারম্যান কিন্তু টু ফ্যাক্টর থিওরির কথা বলছে। টু ফ্যাক্টর থিওরির মধ্যে কি আছে? একটা হচ্ছে জি এবং আরেকটা হচ্ছে এস। অর্থাৎ জি ফর কি? জি মিনস, জি বলতে বোঝাচ্ছে জেনারেল অ্যাবিলিটিকে বোঝানো হচ্ছে, এবং এস বলতে কিন্তু স্পেসিফিক অ্যাবিলিটির কথা বোঝানো হয়েছে। গিলফোর্ড যিনি মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বটি তিনি দিয়েছেন। 4 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীরা ভাষার খেলা খেলতে প্লেয়িং ল্যাঙ্গুয়েজ গেম ভুল করে। তাহলে শিক্ষার্থীরা যখন ল্যাঙ্গুয়েজ গেম খেলছে, ভাষা নিয়ে কোনো খেলা খেলছে, সেই সময় তুমি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে তোমার কী করা উচিত? তো আমরা জানি যে বাচ্চাদের যখন আমরা ক্লাসে কোনো কিছু হচ্ছে না কেন, টিচার হিসেবে সবসময় তাদেরকে অবজার্ভ করবো তারা কোন জিনিসটা কী জিনিসটা কেমনভাবে করছে, ঠিকমতো করছে কি না, কোথায় তারা ভুল করছে, সেগুলোকে আমাদের কিন্তু পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু সেকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো অপশন এ বলছে গ্রুপে যে ছাত্র, গ্রুপ ওয়াইজ যদি কোনো গ্রুপ ওয়াইজ দলে ভাগ করে দেওয়া হয়েছে গেম খেলার জন্য, এবং প্রত্যেকটা দলে একজন করে লিডার থাকে, তাই বলছে গ্রুপের ছাত্র ইনচার্জকে ডাকবো এবং তাকে ছাত্রদের গাইড করার জন্য নির্দেশ দেব। 2 বলছে ভুলকারী যে ভুল করেছে সেই ছাত্রটিকে একপাশে ডেকে নেব এবং তাকে কিছু গাইডেন্স দেবো বা নির্দেশনা দেবো। 3 বলছে চুপচাপ ভুলগুলিকে নোট করে রাখবো এবং ভুল ছাত্রের জন্য একটা প্রতিকারমূলক ক্লাস রাখবো। 4 নম্বর বলছে চুপচাপ ভুলগুলি নোট করে রাখবো এবং কার্যকলাপের পরে ক্লাসের সাথে আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান 3। কেন? কারণ কোনো বাচ্চা কোথায় ভুল করছে, তো ভুল করছে কেন সেটাগুলোকে আমরা জানতে হবে, সেগুলোকে আমরা নোট ডাউন, তার নাম লিখে নোট ডাউন করে রাখলাম যে এই বাচ্চাটি এই ভুলগুলি করেছে, এবং তার জন্য আমরা কী করব? একটা রিমেডিয়াল টিচিং বা প্রতিকারমূলক একটা শিক্ষা ক্লাসে আমরা আয়োজন করব, যেখানে বাচ্চাদেরকে যে বাচ্চাটা বোঝার ক্ষেত্রে বা কনসেপ্টে ভুল রয়েছে, সেই বাচ্চাটাকে সেই জিনিসটাকে বুঝিয়ে তার বন্ধুদের সমতুল্য জায়গায় নিয়ে গিয়ে আমরা পৌঁছানোর চেষ্টা করা। তাহলে তার ভুলগুলিকে আমরা নোট ডাউন করব। নোট ডাউন করে নেওয়ার পর তাকে রিমেডিয়াল টিচিংয়ের মাধ্যমে তার যে ভুলগুলো সেগুলোকে আমরা শুধরে দেওয়ার চেষ্টা করব। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে অপশান 3। 5 নম্বর প্রশ্ন দেখো, লজিক্যাল গাণিতিক বুদ্ধিমত্তার সাথে যুক্ত টু ফ্যাক্টর, গ্রুপ ফ্যাক্টর, শ্রেণীবিন্যাস নাকি একাধিক বুদ্ধিমত্তা। তো লজিক্যাল গাণিতিক বুদ্ধির সাথে যেটা যুক্ত সেটা হচ্ছে কিন্তু একাধিক বুদ্ধিমত্তার তত্ত্ব বা মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্ব। এই মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্ব যিনি দিয়েছেন তিনি হলেন কিন্তু হাওয়ার্ড গার্ডনার। 6 নম্বর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শ্রেণীকক্ষের ক্ষেত্রে উপযুক্ত? তো প্রতিযোগিতা, সহানুভূতি, হিংসা তো হবেই না, নাকি সহযোগিতা। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন আমরা তাকেই বলবো যে শিক্ষা ব্যবস্থায় একই ছাদের তলায় সমস্ত ধরনের বাচ্চা, সেটা পড়ার ক্ষেত্রে অক্ষমতা হোক, লেখার ক্ষেত্রে অক্ষমতা, গণিত শেখার ক্ষেত্রে অক্ষমতা, চোখে দেখার ক্ষেত্রে অক্ষমতা, শারীরিকগত কোনো অক্ষমতা, অটিজম রোগে আক্রান্ত, তারপর স্লো লার্নার, সমস্ত ধরনের বাচ্চা যখন একটা ছাদের তলায় পড়ছে, পড়াশোনা করছে এবং তাদের প্রয়োজন অনুযায়ী যার যেমন দরকার, তারা বিভিন্ন কালচার থেকে আসতে পারে, বিভিন্ন সংস্কৃতি থেকে আসতে পারে, এবং তাদেরকে যার যেমন দরকার তাকে সেই অনুযায়ী তাকে শেখানোর ব্যবস্থা করা হচ্ছে, সেটাকে আমরা বলছি ইনক্লুসিভ এডুকেশন। এবং ইনক্লুসিভ এডুকেশন যেটার সাথে সম্পর্ক যুক্ত, সহযোগিতার সাথে কিন্তু উপযুক্ত, মানে সহযোগিতা অপশনটি ইনক্লুসিভ এডুকেশনের সাথে রিলেটেড। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে সহযোগিতা। 7 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যের মধ্যে পড়বে? আমরা জানি ডিসলেক্সিয়া রোগ একটা রোগ যেটা কিন্তু আমাদের পড়ার ক্ষেত্রে অক্ষমতা বা সাবলীলভাবে পড়ার ক্ষেত্রে অক্ষমতা হয়ে যাচ্ছে। সঠিক উত্তর, যেখানে বাচ্চা ডি এবং বি এর মধ্যে কিন্তু বুঝতে পারে না যে কোনটা ডি কোনটা বি, যেখানে বাচ্চা 6 এবং 9-এর মধ্যে কোনটা 6 কোনটা 9 এটা গুলিয়ে যায়। তো এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এটা ডিসলেক্সিয়ার সাথে সমস্যার সাথে যুক্ত, এবং ডিসলেক্সিয়া বলতে কিন্তু সাবলীলভাবে পড়ার ক্ষেত্রে অক্ষমতাকে বোঝানো হয়েছে।
8 নাম্বার দেখো, নিচের কোনটি ক্রমাগত ব্যাপক মূল্যায়নে বা কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের সাথে সম্পর্কিত। তো কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন যেখানে কি করা হয় না, এই কন্টিনিউয়াস এবং কোনটা নয় বলেছে। তো আগে আমরা জেনে নিই যে কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন কাকে বলে। তো কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন হলো সেই ইভ্যালুয়েশন যেখানে কিনা দেখো এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে যে একটা বাচ্চার অ্যাসেসমেন্ট করা হচ্ছে, লার্নিং চলাকালীন একটা শিক্ষার্থী যখন অ্যাসেসমেন্ট করা হচ্ছে তখন সেটাই হচ্ছে সিসিই বা কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের অর্থ। তাহলে এই যে কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলতে কোলাস্টিক এবং কোলাস্টিক সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে। তো কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে রেগুলার অ্যাসেসমেন্ট করা। একটা বাচ্চা কিছুটা পড়ানো হলো, তারপর তাকে অ্যাসেসমেন্ট করা যে সে কতটা সেখান থেকে শিখতে পারলো, জানতে পারলো, সেটা বুঝতে পারে। তাহলে কন্টিনিউয়াস বলতে কিন্তু রেগুলার মেনটেন করে অ্যাসেসমেন্ট করা, সেটাকে বোঝানো হয়েছে। তাহলে কি হবে? তারপর বলছে তাই বাচ্চার ক্ষেত্রে কী হবে, ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াসলি তার বাচ্চা যে ডেভেলপ হয়ে কন্টিনিউয়াসলি কতটা অ্যাসেস করতে পারছে এটা আমরা জানতে পারবো। ইভ্যালুয়েশন প্রসেসটা সম্পূর্ণভাবে ইন্টিগ্রেট উইথ এই যে ইভ্যালুয়েশন প্রসেসটা কার সাথে সম্পর্কযুক্ত? টিচিং লার্নিংয়ের প্রসেসের সাথে কিন্তু সম্পূর্ণভাবে সম্পর্কযুক্ত। এবার কম্প্রিহেন্সিভ কথার অর্থ কী? কম্প্রিহেন্সিভ কথার অর্থ হচ্ছে ইভ্যালুয়েশন অফ লার্নার, অর্থাৎ এর মধ্যে ক্যারি আউট ইন বোথ কোলাস্টিক অ্যান্ড কোলাস্টিক এরিয়া। তো কোলাস্টিক এবং কোলাস্টিক এরিয়া কাকে বলবো? তো কম্প্রিহেন্সিভ বলতে কিন্তু ইভ্যালুয়েশন অফ লার্নার, একটা বাচ্চার কন্টিনিউয়াসভাবে বা ক্রমাগতভাবে বাচ্চাকে মূল্যায়ন করা, এবং তার মধ্যে কী পড়ছে? এর মধ্যে কিন্তু কোলাস্টিক এরিয়া পড়ছে এবং কোলাস্টিক এরিয়া পড়ছে। তো কোলাস্টিক এরিয়া বলতে কী বোঝানো হচ্ছে? কোলাস্টিক এরিয়া বলতে আমাদের একাডেমিক যে স্টাডিজ, যে পড়াশোনা, একাডেমিক যে স্টাডিজ বলতে কী বোঝায়? আমরা যে বিভিন্ন সাবজেক্ট পড়ছি, বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল, যে আমরা বলতে পারি ম্যাথ বলতে পারি, ল্যাঙ্গুয়েজ ভাষা বলতে পারি, সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ, যার মধ্যে ইতিহাস, ভূগোল সব কিছুই পড়ে যাচ্ছে, ইভিএস পড়ে যাচ্ছে। তো এই যে সব কিছু যে সাবজেক্ট, এই সব কিছু সাবজেক্ট বিষয়গুলো কোলাস্টিকের সাথে সম্পর্কযুক্ত। আর কোলাস্টিক বলতে কী বোঝায়? কোলাস্টিক বলতে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে লার্নিং শেখার পাশাপাশি আমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে, কোনো খেলাধুলার সাথে সম্পর্কিত, খেলাধুলা শেখা, কোনো মিউজিক শেখা, কোনো আঁকা শেখা, এগুলোর সাথে যে সম্পর্কযুক্ত, তার পাশাপাশি আমাদের যে সামাজিকভাবে যে ডেভেলপমেন্ট ঘটছে, আমাদের যে পার্সোনালি যে আমরা গ্রোথ করছি আমাদের, এই সব কিছু কিন্তু কোলাস্টিকের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। তো এটাই গেল কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেখানে কিন্তু বাচ্চাকে ক্রমাগত ইভ্যালুয়েট করা হবে, তাকে যাচাই করা হবে সে কতটা জানতে পারলো, শিখতে পারলো। এবং এই কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন কিন্তু টিচিং লার্নিং প্রসেসের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে কিন্তু ধরা হয়। তো এক্ষেত্রে নয় বলেছে, কোনটা নয়? তো এটা 1 নম্বর দেখো, এটা বলছে যেটি বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে শিশুর কৃতিত্বের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। 2, এটি ধীর, দরিদ্র, বুদ্ধিমান হিসাবে শিশুদের লেবেল করার জন্য খুবই উপকৃত নয়। যেহেতু বলেছে লেবেল কথাটা কিন্তু একটা নেগেটিভ একটা টার্ম, তো এক্ষেত্রে আমরা বলতেই পারি যে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু 2। তো আমরা 3 নম্বর এবং 4 নম্বর অপশানসটা আমরা চেক করবো, যেটি ভারতের শিক্ষার অধিকার আইন দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে। অবশ্যই রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 দ্বারা এটাকে বাধ্যতামূলক করা হয়েছে সিসিইকে। এবং 4 নম্বর বলছে যে শিক্ষণ শেখা টিচিং লার্নিং প্রসেসে একটা ইন্টিগ্রাল পার্ট বা অবিচ্ছেদ্য অংশ, যেটা আমি তোমাদেরকে বললাম। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়েছে অপশান 2, অর্থাৎ যেটা 9, সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী শিক্ষণ হওয়া উচিত, অর্থাৎ শিক্ষণ কেমন হবে? বিষয়বস্তু ভিত্তিক, পাঠ্যপুস্তক কেন্দ্রিক, অভিজ্ঞতামূলক নাকি আচরণগত? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়েছে অপশান 3, অর্থাৎ এক্সপিরিয়েন্সিয়াল মানে কি? যেখানে বাচ্চা অভিজ্ঞতার মাধ্যমে শিখবে, যেখানে বাচ্চা হাতে কলমে শিখবে, যেখানে বাচ্চা পর্যবেক্ষণ করবে কোনো জিনিসটা, তারপর সেই জিনিসটা হাতে কলমে শেখার চেষ্টা করবে এবং সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করবে। 10 নম্বর প্রশ্ন দেখো, সিসিই এর প্রধান উদ্দেশ্য কী? সিসিই এর প্রধান উদ্দেশ্য মূল্যায়নকে শিক্ষণ প্রক্রিয়াটা অবিচ্ছেদ্য অংশ করা। সঠিক এটা। স্বমূল্যায়নের সুযোগ। স্বমূল্যায়ন মানে কি? বাচ্চা নিজেকে মূল্যায়ন করতে পারবে। সে নিজেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, অর্থাৎ কোনো এমসিকিউ সে শিখলো এবং সেখানে বাচ্চা এমসিকিউ কোনো টেস্ট দিল, তার ফলে বাচ্চা যাচাই করতে পারলো নিজেকে, সে কতটা সেই জিনিসটা শিখতে পেরেছে, বুঝতে পেরেছে। অর্জনের কাঙ্ক্ষিত মান বজায় রাখা, অর্থাৎ যেটা সে অর্জন করেছে, যেটা সে শিখেছে সেটার মান বজায় রাখা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়েছে উপরের সবগুলি।
11 নম্বর প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আমি একটু আগেই বললাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে। তো এই শিক্ষা ব্যবস্থার সাথে প্রতিবন্ধী ছাত্র অন্তর্ভুক্ত, শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে উৎসাহিত করে, সমান সুযোগ প্রদান করে এবং পরিসরগুলি। এই প্রশ্নটিকে কিন্তু একজন আমাকে জিজ্ঞাসা করেছে, বুঝিয়ে দেওয়ার জন্য বলেছে। তো শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে উৎসাহিত করা, বৈচিত্র্য কাকে বলবো? যেখানে আমাদের মধ্যে বৈচিত্র্য আছে বলে কিন্তু আমাদের বৈচিত্র্য মানে কি, বিভিন্ন ধরনের। তো এই যে আমরা বৈচিত্র্য কাকে বলবো? বৈচিত্র্য হলো এমন একটা ব্যবস্থা যেখানে, বা এমন কি একটা বিষয় যেখানে কিন্তু বিভিন্ন দিক, যেমন জাতিগত বৈচিত্র্য হতে পারে, মানে ভ্যারাইটি বলতে পারো। যেখানে আমি বলতে পারি ইউনিকনেস কারোর মধ্যে আছে, কারণ নিডস অনুযায়ী, চাহিদা অনুযায়ী কিছু আলাদা রয়েছে। যেমন একটা অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ এডুকেশনে বিভিন্ন ধরনের বাচ্চা রয়েছে। সেখানে যেমন নর্মাল চাইল্ড রয়েছে, সেখানে যেমন গিফটেড চাইল্ড রয়েছে, স্লো লার্নার রয়েছে, পড়ার ক্ষেত্রে অক্ষমতাযুক্ত বাচ্চা রয়েছে, অটিজমের রোগাক্রান্ত বাচ্চা রয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের বাচ্চারা রয়েছে, যে খুব সহজে কোনো একটা জিনিস শিখে নিতে পারে, যে খুব তার কোনো কিছু শিখতে খুব দেরি লাগে, বা স্লো লার্নার যাকে আমরা বলছি। তারপর শেখার ক্ষেত্রে সময় লাগে বেশি। তারপর বলবো যে ভাষাগত দিক থেকে বা কালচারগত দিক থেকে রয়েছে, বয়স অনুযায়ী যে রয়েছে। তারপর জেন্ডারগত দিক থেকে কেউ মেল, কেউ ফিমেল, কেউ ট্রান্সজেন্ডার। যে এই যে এত কিছু রয়েছে, সবাই কিন্তু একই রকম, একজন একই রকম, কারোর মধ্যে এই ইউনিকনেস রয়েছে যেটা অন্যজনের মধ্যে নেই। এই যে বিভিন্ন রয়েছে, ভ্যারাইটি রয়েছে, এক একজন এক এক রকমের, এক একজনের মধ্যে কেউ হয়তো কেউ হয়তো নাচে ভালো, তো অন্যজন গানে ভালো, অন্যজন আঁকায় ভালো। এই যে এক একজনের মধ্যে এক এক গুণাবলী রয়েছে, এই সব কিছুকে আমরা বলছি বৈচিত্র্য, এবং সেটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। তো এটাকেই বোঝানো হয়েছে, যেখানে প্রতিবন্ধী ছাত্র রয়েছে, শ্রেণীকক্ষে বৈচিত্র্যকে উৎসাহিত করছে, ভ্যারাইটিকে প্রাধান্য দিচ্ছে, সমান সুযোগ দিচ্ছে সবাইকে। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশানস 4। 12 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষক শিক্ষিকারা কীভাবে কার্যকরভাবে ইভিএস শেখার মূল্যায়ন করতে পারেন? শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ লেখার পরীক্ষা, যেখানে আমি বইয়ে মুখস্থ করে গিয়ে চলে গেলাম, দিয়ে লিখে, সেখানে কিন্তু আমার কোনো মেধার কিন্তু উন্নয়ন ঘটলো না বা বিকাশ হলো না। 2 দেখো, শুধুমাত্র ব্যবহারিক অ্যাসাইনমেন্ট কাকে বলবো? যেখানে অ্যাসাইনমেন্টটা দিয়ে থাকে টিচাররা, কাকে দেবে? স্টুডেন্টকে। কেন দেবে? যেই জিনিসটা থেকে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হলো, সেই জিনিসটা বাচ্চারা কতটা সে তাদের লেখার মধ্যে, তাদের কতটা কী বলবো, কতটা সাবলীলভাবে, কতটা কারুকার্যভাবে, কতটা ডেপথে গিয়ে সেই জিনিসটা লিখতে পারছে, কতটা গভীরতা রয়েছে তার লেখার মধ্যে, কতটা সে জেনেছে বিষয়টা, সে কিন্তু লেখার মধ্যে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটা, তাকে কিন্তু যাচাই করা হবে সেই অ্যাসাইনমেন্টে চেক করার পর, ইভ্যালুয়েশন করার পরে। তো শুধুমাত্র অ্যাসাইনমেন্ট করলে কি জানতে পারবো? তো দেখো, লিখিত পরীক্ষা, তার পাশাপাশি ব্যবহারিক অ্যাসাইনমেন্ট, তার পাশাপাশি প্রকল্প। তো এক্ষেত্রে 4 নম্বর দেখো, মোটেই না, যেহেতু ইভিএস একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো এটা তো হবেই না। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঘ, অর্থাৎ যেখানে লিখিত পরীক্ষাও রয়েছে, অ্যাসাইনমেন্টও রয়েছে, প্রজেক্ট কী হবে? প্রজেক্ট বা প্রকল্পের মাধ্যমে কী করা হয়? যেখানে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, হাতে কলমে শিক্ষা ব্যবস্থা হয়, যেখানে বাচ্চা গ্রুপ ওয়াইজ কোনো কিছু কাজকর্মের সাথে অভ্যস্ত হয়, যেখানে বাচ্চা পর্যবেক্ষণের মাধ্যমে শিখবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক, সবগুলো যখন একটা অপশানসের মধ্যে রয়েছে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে আছে গ। আবার দেখো, সিসিইর একটা প্রশ্ন, সিসিই এর কথাগত ক্রমাগত মূল্যায়ন, ব্যাপক মূল্যায়ন, সিলেবাস ভিত্তিক মূল্যায়ন, নাকি 1 and 2 উভয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, সিসিই বলতে ক্রমাগত মূল্যায়ন এবং ব্যাপক মূল্যায়ন দুটোকেই বোঝায়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে আছে অপশানস 4। 14 নম্বর দেখো, সৃজনশীলতা, যেটাকে আমরা ইংলিশে বলছি ক্রিয়েটিভিটি। তো সৃজনশীলতা কোন চিন্তার সাথে যুক্ত? অভিসারী চিন্তা বলতে কনভার্জেন্ট থিঙ্কিংকে বোঝাচ্ছে, যেখানে সমস্ত দিক থেকে একটা কেন্দ্রের দিকে একটা উত্তর হতে পারে। প্রতিফলিত চিন্তা, অপসারী চিন্তা বলতে কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের কথা বলা হয়েছে। আর অতিরিক্ত চিন্তা, তো ওই ক্ষেত্রে আমাদের সৃজনশীলতা যে চিন্তার সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে কিন্তু অপসারী চিন্তা। তো অপসারী চিন্তা তাদেরই মধ্যে থাকবে, বা সৃজনশীলতা তাদের মধ্যেই আমরা দেখতে পাবো, যার মধ্যে ইউনিকনেস রয়েছে, যে ফ্লেক্সিবিলিটি রয়েছে, যার মধ্যে ফ্লুয়েন্সি রয়েছে, যার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, অর্থাৎ আমরা যদি বলে হয় যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার সাথে সম্পর্কযুক্ত 4টে যে অ্যাসপেক্ট রয়েছে বা দিক রয়েছে, এগুলো কি? তো একটা হচ্ছে ফ্লুয়েন্সি, একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, 3 হচ্ছে অরিজিনালিটি, এবং 4 নম্বর হচ্ছে ইলাবোরেশন। অর্থাৎ ফ্লুয়েন্সি, সে কতটা দক্ষতার সাথে সেই বিষয়টা বলতে পারছে, কত তাড়াতাড়ি কোনো কিছু উত্তর দিতে পারছে, কতটা ফ্লেক্সিবল, নমনীয় হবে সেটা করতে পারছে। অরিজিনালিটি, অর্থাৎ কতটা ইউনিকনেস রয়েছে তার বলার মধ্যে। ইলাবোরেশন, যেটা সে বলছে সে ব্যাখ্যা দিতে পারছে কেমনভাবে। এই
যে চারটি অ্যাসপেক্ট, এই চারটি অ্যাসপেক্ট অর্থাৎ বা দিক যেটাকে আমরা বলছি ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি, অরিজিনালিটি, ইলাবোরেশন, এই সবগুলো কিন্তু আমাদের সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির সাথে সম্পর্কযুক্ত। এবং যারাই সৃজনশীল তারা কিন্তু অপসারী চিন্তনের সাথে সম্পর্কযুক্ত, এবং অপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। ওই ক্ষেত্রে সঠিক উত্তর হয়েছে আমাদের অপশান সি অর্থাৎ অপসারী চিন্তা। 15 নম্বর প্রশ্ন দেখো, লরেন্স কোহলবার্গের মতে একজন শিক্ষক শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পারেন। তো আমরা নৈতিক মূল্যবোধ বা মরাল ডেভেলপমেন্টের যে তত্ত্ব দিয়েছেন তিনি হলেন লরেন্স কোহলবার্গ। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? 1 নম্বর বলছে নৈতিক বিষয়ে আলোচনায় শিশুদের জড়িত করার মাধ্যমে, স্পষ্টভাবে আচরণের নিয়ম উল্লেখ করার মাধ্যমে, শাস্তি দেওয়ার মাধ্যমে, এটা তো হবেই না। 3, 4 বলছে যে ধর্মীয় গল্প শোনানোর মাধ্যমে, এটাও হবে না। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে নৈতিক বিষয়ে আলোচনায় শিশুদের জড়িত করার মাধ্যমে। তোমরা যদি যারা পড়েছো লরেন্স কোহলবার্গের থিওরি, মরাল ডেভেলপমেন্টের থিওরি দিয়েছেন, তিনি দেখবেন তার থিওরিতে কিন্তু বিভিন্ন বয়সের বাচ্চাদেরকে এই নৈতিকতার কিছু প্রশ্ন করছেন এবং সেখান থেকে তিনি একটা সিদ্ধান্তে এসে পৌঁছেছেন যে কোন বয়সের বাচ্চা কেমনভাবে বিষয়গুলি দেখছে, তাদের মধ্যে মূল্যবোধ কীভাবে জাগছে, সেগুলো নৈতিকতা কাকে বলবো, যেখানে একটা মানুষের নীতিবোধ জাগবে, মূল্যবোধ শেখানো হবে, যেখানে একটা মানুষ একটা সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছবে, ঠিক ভুলের মধ্যে পার্থক্য করতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল, এই যে পার্থক্য করতে পারা, এটাকে কিন্তু নৈতিকতা বা মূল্যবোধ বা মরাল আমরা বলছি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে আছে অপশন 1। 16 নম্বর প্রশ্ন দেখো, কোন বয়সে শিশুদের লিঙ্গ বা জেন্ডার পরিচয় প্রতিষ্ঠিত হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর 4 বছর বয়সে। এই 4 বছর বয়সে যে একটা বাচ্চা বুঝতে পারে আমরা যখন তখন যেমন জামা কাপড় আমরা চেঞ্জ করে নিতে পারছি, ঠিক তেমনি আমরা জেন্ডারকে চেঞ্জ করতে পারছি না। অর্থাৎ এই বয়সে এসে কিন্তু বাচ্চা কিন্তু জেন্ডার সম্বন্ধে কিন্তু তাদের একটা জ্ঞান বা পরিচয় তারা কিন্তু বুঝতে পারে যে কে ছেলে বা কে মেয়ে। এই যে পরিচয় বোধটা, আমরা যে জেন্ডার আমরা চেঞ্জ করতে পারি না যখন তখন, এই বোধটা কিন্তু তাদের মধ্যে চলে আসে 4 বছর বয়সে এসে। 17 নম্বর প্রশ্ন দেখো, দলে বা গ্রুপে আলোচনা এবং ইতিবাচক পজিটিভ যে আলোচনা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের বৈশিষ্ট্য হলো প্রগতিশীল শ্রেণীকক্ষ, পাঠ্যপুস্তক কেন্দ্রিক শ্রেণীকক্ষ, আচরণগত শ্রেণীকক্ষ নাকি শিক্ষক কেন্দ্রিক শ্রেণীকক্ষ? তো বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষ। তো এক্ষেত্রে এটা সঠিক উত্তর সে দলীয় আলোচনা বা পজিটিভ কোনো আলোচনা, গ্রুপ ওয়াইজ কোনো আলোচনা। তো এক্ষেত্রে যে সম্পর্কের কথা শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্কে মান্যতা দিচ্ছে সেটা হচ্ছে কিন্তু প্রগতিশীল শ্রেণীকক্ষ বা প্রগ্রেসিভ এডুকেশন। প্রগ্রেসিভ এডুকেশন হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, হাতে কলমে শিক্ষাকে মান্যতা দেয়, প্রবলেম সলভিংকে মান্যতা দিচ্ছে, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মান্যতা দিচ্ছে, যেখানে একটা বাচ্চা কোনো একটা সমস্যার সমাধান একটা মাত্র দিক থেকে না, বিভিন্ন 4-5টি বলো তার বেশি দিক দিয়ে ভাবতে পারবে কোনো জিনিসটাকে। যে ক্লাসের মধ্যে সে পড়ছে, ক্লাসের বাইরে গিয়ে সে কোনো সমস্যার সমাধান করতে পারছে, তার চিন্তা ভাবনা উন্নত মানের, উন্নত লেভেলে গিয়ে, সেটাকে কিন্তু আমরা বলছি প্রগতিশীল শ্রেণীকক্ষ, যেখানে কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষে কিন্তু মান্যতা দিচ্ছে। 18 নম্বর প্রশ্ন স্ট্যাটিক প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি আইন পাশ হয় কত সালে? 2002-তে। 19 নম্বর প্রশ্ন, কার্বন ট্রেডিংয়ের পর চালু হয় কিয়োটো প্রোটোকল। 20 নম্বর প্রশ্ন দেখো, এই যে ব্ল্যাকবোর্ড, পোস্টার্স, ফ্ল্যাশ কার্ড, প্রিন্টেড টেক্সট বুক, গ্রাফস এবং ইনফোগ্রাফিক্স আর ডিফাইন। তো এই যে ব্ল্যাকবোর্ড বলছি, পোস্টার বলছি, ফ্ল্যাশ কার্ড, এগুলো কার সাথে, কোন টিচিং লার্নিং মেটেরিয়ালের সাথে সম্পর্কিত? অডিও এডস, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, ভিজুয়াল এডস নাকি কোনোটিই নয়? তো এই যে ব্ল্যাকবোর্ড আমরা দেখতে পাচ্ছি, পোস্টার আমরা দেখে থাকি, ফ্ল্যাশ কার্ড আমরা দেখে থাকি, প্রিন্টেড টেক্সট বুকও আমাদের দেখার সাথে সম্পর্কিত, গ্রাফসও দেখার সাথে সম্পর্কিত এবং ইনফোগ্রাফিক্সও কিন্তু আমাদের দেখার সাথে সম্পর্কিত। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়েছে ভিজুয়াল এডস বা দর্শন কেন্দ্রিক যে উপকরণ বা এডস সেগুলোকে আমরা বলছি, সেটা হয়েছে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন দেখো, মোটর এবং জ্ঞানীয় বা কগনিটিভ বিকাশ ঘটে। বিকাশ মানে আমরা কি জানি? বিকাশ কিন্তু সবসময় কিন্তু এগিয়ে চলে, একটা অর্ডার মেনটেন করে এগিয়ে চলে, কোনো সময় কিন্তু পিছিয়ে আসে না। অর্থাৎ 1-এর পর 2 হবে, 2-এর পর 3 হবে, 3-এর পর 4 হবে, এভাবে কিন্তু কন্টিনিউটি মেনটেন করে কিন্তু অর্ডার মেনটেন করে কিন্তু বিকাশ চলে থাকে। বিকাশকে আমরা তাকেই বলবো যেটা আমাদের মাতৃগর্ভে যে ভ্রূণের সঞ্চার হচ্ছে সেখান থেকে শুরু করে, মাতৃগর্ভে যে ভ্রূণের সঞ্চার হলো সেখান
এখান থেকে শুরু করে একদম যতদিন আমি পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচে আছি, আমার নিঃশ্বাস প্রশ্বাস যে চলছে বা শ্বাস প্রশ্বাস যে আমরা চলছে, ততদিন পর্যন্ত বা আমরা যতদিন না মারা না যাচ্ছি, মরে না যাচ্ছি, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের বিকাশ চলতে থাকে। অর্থাৎ বিকাশ কিন্তু আমাদের আজীবন ধরে চলে থাকে, ততদিন পর্যন্ত আমরা পৃথিবীর বুকে আমরা বেঁচে আছি। একদম গর্ভাবস্থা থেকে টু টুম যায়, তাহলে বিকাশ কিন্তু আমরা বলবো যে টু টুম যায়, অর্থাৎ গর্ভাবস্থায় যতদিন আমরা বেঁচে মারা না যাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের বিকাশ আমাদের হয়ে থাকে। তো বিকাশ বলতে কিন্তু যে সারা জীবনকালীন একটা প্রক্রিয়া, জীবনব্যাপী একটা প্রক্রিয়া, তার মানে আমরা বলতে পারি যে মোটর ডেভেলপমেন্ট হোক বা কগনিটিভ ডেভেলপমেন্ট হোক, যেই ডেভেলপমেন্টই হোক না কেন, সেটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সারা জীবন ধরে কিন্তু আমাদের চলবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সারা জীবন ধরে। 22 নম্বর প্রশ্ন দেখো, বিকাশের সময় শেখার একটা প্রধান পূর্ব শর্ত কী? একটা বিকাশ হতে গেলে আমাদের কোনো কিছু শিখতে তার পূর্ব শর্ত কী হয়? পরিপক্কতা, উৎসাহ, নির্দেশিকা নাকি আর্থিক সাহায্য? তো এটা তো হবেই না। নির্দেশিকা বা গাইডেন্স দেওয়া, উৎসাহ সেটাও হবে না। তো এক্ষেত্রে কোনো কিছু শিখতে গেলে আমার কিন্তু পরিপক্কতা বা ম্যাচিওর হতে হবে। আমরা যদি কোনো কিছু শেখার জন্য ম্যাচিওর যদি না হই, তাহলে কিন্তু সেই জিনিসটা আমরা শিখতে পারবো না। যেমন দেখবে একই পড়া আমরা ক্লাস ইতিহাস বলো, ভূগোল বলো, আমরা তো ছোটোতেও পড়েছি, বড়োতেও পড়ছি, কিন্তু আমাদের কিন্তু যত আমরা উঁচু ক্লাসে উঠছি, ততই কিন্তু আমাদের জ্ঞানের মানে জানার বিষয়টাও কিন্তু বা পরিধিটাও কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। কারণ আমরা সেই বয়সে এসে আমরা সেই জিনিসটা জানার জন্য ম্যাচিউরিটি বা ম্যাচিওর, আমরা এতটাই ম্যাচিওর হয়ে গেছি যে আগের ক্লাসে যে পড়াটা পড়েছি, সেটা উঁচু ক্লাসে গিয়ে আরও বিস্তারিতভাবে আমরা সেই বিষয়টা পড়তে পারছি। তার আগে কেন আমরা পড়িনি? কারণ তার আগে সেই বিষয়টা জানার মতো বা বোঝার মতো আমরা ম্যাচিওর ছিলাম না। তো এই যে ম্যাচিওরেশনের সাথে আমাদের লার্নিং বা শেখার একটা সম্পর্ক যদি বা লিঙ্ক রয়েছে, যে আমি যদি আমাকে কোনো কিছু শিখতে গেলে আমাকে ম্যাচিওর হতে হবে। ম্যাচিওর যদি না হয়, তাহলে কিন্তু আমি শিখতে পারবো না। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়েছে পরিপক্কতা। 24 নম্বর প্রশ্ন দেখো, রেখা তার ছাত্রছাত্রীদের আসল বীজ দেখিয়ে বীজের অঙ্কুরোদ্গম শেখার পরিকল্পনা করেন। তিনি তাদের স্টুডেন্টদের বিভিন্ন বীজ স্পর্শ করে অনুভব করতে বলেন। তারপর তিনি তাদের বীজ শনাক্ত করতে এবং তাদের নাম দিতে বলেন। এইভাবে তিনি বা রেখা শিক্ষাদানের কোন পদ্ধতি অবলম্বন করেছেন? সমস্যার সমাধান পদ্ধতি বা প্রবলেম সলভিং, কারণ কিন্তু প্রবলেম সলভিংয়ের কথা কোনো বলেন, তাই এটা হচ্ছে না। সমবায় শিক্ষা বা কোঅপারেটিভ লার্নিংয়ের কথা হচ্ছে না। প্রদর্শন পদ্ধতি নাকি বক্তৃতা, কোনো লেকচার মেথডের কথা আমরা বলা হয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে কিন্তু ডেমোস্ট্রেশন মেথড বা প্রদর্শন পদ্ধতি। তো ডেমোস্ট্রেশন মেথড বা প্রদর্শন পদ্ধতি আমরা কাকে বলবো? এই যে প্রদর্শন পদ্ধতি, যদি আমি প্রশ্ন আসে, ডেমোস্ট্রেশন মেথডটা শিক্ষার্থী কেন্দ্রিক একটা মেথড পদ্ধতি নাকি টিচার বা শিক্ষক কেন্দ্রিক একটা পদ্ধতি? তো আমরা অবশ্যই আমরা তখন বলবো যে ক্ষেত্রে সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে কিন্তু শিক্ষক কেন্দ্রিক বা টিচার সেন্টার একটা মেথড হচ্ছে ডেমোস্ট্রেশন মেথড। যে মেথডে ডেমো মানে কি? ডেমো দেওয়া, কোনো কিছুকে পারফর্ম করে দেখানো যে জিনিসটা এরকমভাবে হবে। যেমন ধরো কেউ কোনো কিছু বিক্রি করতে এলো, তো আমরা বলি একটু ডেমো দিয়ে দেখান যে এই জিনিসটা কার্যকরী হচ্ছে কি না, পারফর্ম করে দেখান। তো সেটাকেই আমরা বলছি ডেমোস্ট্রেশন মেথড। এবং এই ডেমোস্ট্রেশন মেথডটা কিন্তু কী করা হয়, কোনো একটা অ্যাক্টিভিটি বা কোনো কনসেপ্টকে বোঝানোর জন্য কিন্তু ডেমোর মাধ্যমে কোনো কঠিন কোনো বা জটিল কোনো কনসেপ্ট রয়েছে বা থিওরি রয়েছে, এটা বাচ্চাটা বুঝতে পারছে না, সেটাকে কোনো ডেমোর মাধ্যমে যদি বোঝানো হয়, কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে সেই জিনিসটাকে যদি বুঝিয়ে দেওয়া হয়, তাহলে বাচ্চা খুব সহজে সেই জিনিসটা বুঝতে পারে। তো এই যে ডেমোস্ট্রেশন মেথড বলছি, এটা কিন্তু কয়েকটি স্টেপকে ফলো করে থাকে। তো কয়টি স্টেপকে ফলো করে থাকে? এই ডেমোস্ট্রেশন মেথডটা কিন্তু 6টি স্টেপের মাধ্যমে কিন্তু কমপ্লিট হয়ে থাকে। 1 নাম্বার প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন, 2 হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য লেসন, 3 প্রেজেন্টেশন অফ সাবজেক্ট ম্যাটার, 4 ডেমোস্ট্রেশন, 5 নাম্বার টিচিং এইডস এবং 6 নাম্বার হচ্ছে ইভ্যালুয়েশন। তো একটু করে বলে নিই যে প্রথম স্টেপ যেটা আমরা বলছি, যদি আমাদের প্রশ্ন আসে যে ডেমোস্ট্রেশন মেথডের প্রথম স্টেপটা কী, তখন আমরা বলবো প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন। অর্থাৎ কোনো কিছু কাজ করতে গেলে আমাকে তার আগে একটা প্ল্যান করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে। এই যে তোমাদের সঙ্গে আমি এই প্রশ্নগুলো আমি আলোচনা করছি, তার আগে আমার কিন্তু নিজেকে রিহার্সাল করে নিতে হয়েছে যে এই পয়েন্টগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো, এইভাবে আমি বিষয়টাকে বোঝাবো এবং কতটা সহজভাবে সরলভাবে তোমাদেরকে আমি বিষয়গুলো বোঝাতে পারি, যেটা তোমাদের একদম মাথার মধ্যে গেঁথে যায় এই বিষয়টা। তো সেরকমভাবে আমাকে একটা প্ল্যান করে নিতে হয়েছে, 2-3বার আমাকে সেই বিষয়টা ঝালিয়ে নিতে হয়েছে, বিভিন্ন বইপত্র আমাকে ঘাঁটতে হয়েছে, নেট ঘাঁটতে হয়েছে, যে কতটা সহজভাবে তোমাদেরকে আমি বিষয়টা বোঝাতে পারি। তো প্রপার প্ল্যানিং দরকার। কোনো কিছু ভালো কাজ করতে গেলে বা ডেমো দিতে গেলে বা ডেমোস্ট্রেশন করতে গেলে আমার কিন্তু একটা প্রপার একটা প্ল্যানিং
দরকার। যেমন লেসন প্ল্যান কাদের জন্য? সেগুলো কিন্তু টিচারদের জন্য। যেখানে টিচার একটা বিষয়কে কীভাবে বাচ্চার সামনে প্রেজেন্ট করবে তার একটা প্ল্যান করে রেখেছে, যে এই স্টেপ ফলো করব, এই ধারাবাহিকতা মেনটেন করে আমাকে এগিয়ে যেতে হবে, এই প্রশ্ন করলে বাচ্চাদের কী বলবো জ্ঞানের বাচ্চা খুব সহজেই বিষয়টিকে নিতে পারবে। তো লেসন প্ল্যান আমাকে করতে হবে, কোন জিনিসগুলো আমাদের ডেমোর সাথে সম্পর্কিত সেই মেটেরিয়ালগুলোকে আমি কালেক্ট করতে হবে। আমাকে যে ডেমো দেবো তার আগে আমাকে রিহার্সাল নিতে হবে। 2 নম্বর ইন্ট্রোডিউসিং দ্য লেসন, যে বিষয়টাকে আমি বাচ্চাদের সামনে তুলে ধরবো সেই বিষয়টিকে তুলে ধরার আগে বাচ্চাদেরকে আমাকে মোটিভেট করতে হবে যে এই বিষয়টা থেকে, তারপর তাদেরকে মেন্টালি সেই জিনিসটাকে শেখার জন্য প্রিপেয়ার করতে হবে, অর্থাৎ প্রস্তুত করতে হবে সেই জিনিসটা শেখার জন্য, তাকে মোটিভেট করতে হবে। যখন টিচার কোনো বিষয়টাকে লেসনটাকে ইন্ট্রোডিউস করবে বাচ্চাদের সামনে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের যে বৈচিত্র্যের কথা বললাম সেই বৈচিত্র্যকে মাথায় রেখে, অর্থাৎ কে কেমন নিতে পারবে বিষয়টা। কারো নেওয়ার ক্ষমতা 100% রয়েছে, কারো নেওয়ার ক্ষমতা হচ্ছে 50% রয়েছে, কারো নেওয়ার ক্ষমতা 30% হচ্ছে। তো যে যেমনভাবে নিতে পারবে তাকে সেরকমভাবে কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। কে কোন পরিবেশ থেকে এসেছে সেই সবগুলো মাথায় রেখে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে, বৈচিত্র্যকে মাথায় রেখে, পরিবেশকে মাথায় রেখে, সব কিছুকে মাথায় রেখে কিন্তু আমাকে বিষয়টা বোঝাতে হবে। এবার 3 নম্বর স্টেপ হচ্ছে প্রেজেন্টেশন অফ সাবজেক্ট। যখন কোনো একটা বিষয়কে আমরা প্রেজেন্ট করব সেই প্রেজেন্টেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, এবং এই প্রেজেন্টেশন যখন করব বাচ্চাদের সামনে, সেই সাবজেক্টটা যখন বাচ্চাদের সামনে তুলে ধরবো, তখন তাদের সেই সাবজেক্টটার প্রতি বা সেই বিষয়টার প্রতি প্রিভিয়াস কোনো জ্ঞান রয়েছে কিনা সেই জ্ঞানের সাথে কানেক্ট করে নতুন জ্ঞানকে তাদের মধ্যে ভরে দেওয়ার চেষ্টা করব। তো প্রিভিয়াস নলেজকে কানেক্ট করে আমরা নতুন জ্ঞানকে তাদের মধ্যে ভরে দেবো। 4 নম্বর ডেমনস্ট্রেশন, অর্থাৎ যে ডেমোটা আমি দেবো সেটা এতটাই নিট অ্যান্ড ক্লিন হবে যেন বাচ্চারা খুব সহজেই সেই বিষয়টা বুঝতে পারে। তারপর হচ্ছে 5 নম্বর টিচিং এডস। অর্থাৎ ডেমো যখন দেবো তখন আমাকে সেই রিলেটেড কি টিচিং লার্নিং মেটেরিয়াল আমাকে ইউজ করলে বাচ্চারা ভালো বুঝতে পারবে। সেটা কোনো মডেল হতে পারে, কোনো গ্রাফ হতে পারে, কোনো ডায়াগ্রাম হতে পারে, কোনো ফ্লোচার্ট হতে পারে, যে কোনো কিছু, ব্ল্যাকবোর্ড হতে পারে, যেটা বাচ্চাদের সামনে ডেমোর সময় আমি তুলে ধরবো অ্যাজ আ টিচিং লার্নিং মেটেরিয়াল হিসাবে। 5 নম্বর অর্থাৎ ইভ্যালুয়েশন করবো। অর্থাৎ লাস্ট স্টেপ যদি বলা হয় যে ডেমনস্ট্রেশন মেথড বা প্রদর্শন পদ্ধতি সবার শেষের স্টেপটা কি, তাহলে আমরা বলবো ইভ্যালুয়েশন। প্রথমটা কি না প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন। 2 নম্বর কি ইন্ট্রোডিউসিং দ্য লেসন, কারণ আমাদের প্রশ্ন আসতে পারে, দেখবে যে পরপর স্টেপগুলোকে সাজাও অ্যারেঞ্জ করো। তো সেক্ষেত্রে 1 নম্বর প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন, 2 ইন্ট্রোডিউসিং দ্য লেসন, 3 প্রেজেন্টেশন অফ সাবজেক্ট ম্যাটার, 4 ডেমনস্ট্রেশন, 5 টিচিং এডস এবং 6 নম্বর হচ্ছে ইভ্যালুয়েশন। এবং এই যে ইভ্যালুয়েশন কেন দরকার, যে এতগুলো এই যে ইভ্যালুয়েশনের আগে যে আমি 5টা স্টেপ পড়লাম, তো এই 5টা স্টেপ আলোচনা করার মাধ্যমে বাচ্চারা কতটা সেই জিনিসটা আয়ত্ত করতে পেরেছে সেটা কিন্তু আমরা ইভ্যালুয়েশন মূল্যায়ন করে কিন্তু আমরা জানতে পারবো, এবং সেই জানাটা কতটা এফেক্টিভ করলো, কতটা কার্যকরী হলো সেটা কিন্তু যাচাই করার জন্য কিন্তু আমরা ইভ্যালুয়েট করব। তো এভাবেই কিন্তু আমাদেরকে কানেক্ট করে বাচ্চাদেরকে সব কিছু পড়াতে হবে, এবং কতটা সবার শেষে দেখতে হবে ইভ্যালুয়েশন করে, মূল্যায়ন করে তারা কতটা কিছু শিখতে পারলো। তো আমরা সবার শেষে আরেকটা মাত্র আমাদের প্রশ্ন রয়েছে, লাস্ট প্রশ্নে আমরা চলে এসেছি। তো দেখো 25 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে পরিপক্কতা বা ম্যাচিউরেশন এবং অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের কারণে একজন মানুষের মধ্যে সুশৃঙ্খল বা অর্ডারলি এবং প্রগতিশীল পরিবর্তন বা প্রগ্রেসিভ চেঞ্জেস ঘটলে তাকে কী বলে। তো আমরা জানি কি সেটাকে বৃদ্ধি বলবো, উন্নয়ন বা বিকাশ বলবো, শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন। এই বিকাশের মধ্যে কিন্তু বৃদ্ধি রয়েছে, শারীরিক পরিবর্তন রয়েছে, মানসিক পরিবর্তন রয়েছে। তো সব কিছু যখন একটা ছাদের তলায় রয়েছে তখন সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর উন্নয়ন বা বিকাশ। কারণ বিকাশ হতে গেলে আমাদের কোনো কিছু শিখতে গেলে আমাদের ম্যাচিওর হতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, আমাদের বিকাশ অর্ডারলি হয়ে থাকে, এবং আমাদের বিকাশের ফলে কিন্তু আমরা আস্তে আস্তে আমরা কিন্তু উন্নয়নের পথে প্রগ্রেসিভ চেঞ্জ হতে থাকি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে উন্নয়ন বা বিকাশ। এই যে বৈচিত্র্যর কথা আমি একটু বলিনি, বা আরও একটু সহজভাবে বৈচিত্র্য কীভাবে বলবো, এই যে আমি কমিউনিটিতে যে প্রশ্নগুলো আমি সেট করছি বা প্রশ্নগুলো পোস্ট করছি সেখান থেকে আমাকে বলছে খুব সহজ প্রশ্ন হয়ে যাচ্ছে, আরও কিছু কঠিন প্রশ্ন দিন। কেউ বলছে এই বিষয়টা আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি, আমাকে বুঝিয়ে দিন। অর্থাৎ যে বুঝতে পারছে না বা বোঝার ক্ষেত্রে অক্ষমতা রয়েছে, তার হয়তো কনসেপ্টের দিকে কনসেপ্টটা তার কাছে ক্লিয়ার নেই, অথবা সে প্রথম হয়তো এই বিষয়টা পড়ছে জানছে, সেজন্য তার বোঝার ক্ষেত্রে অক্ষমতা রয়েছে।
যার কাছে এই বিষয়টা সহজ বলে মনে হচ্ছে তার মানে সে হয়তো বিগত কয়েক বছর ধরে এই টিচিংয়ের প্রতি টিচিংয়ের জন্য পড়াশোনা করছে, সেই জন্য সেই বিষয়টা তার কনসেপ্টের ধারণাটা পুরোটা চলে এসছে, সেই বিষয়গুলো ভালোভাবে বলতে পারছে। তো এক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু সবাইকে নিয়েই চলতে হবে। আমি আমার চ্যানেলটা এই জন্যই খুলিনি যে ভালো পড়াশোনায় তাকে নিয়ে চলবো, কারণ তাকে নিয়ে চললে আমার হবে না। আমার যেমন তোমাদের যেমন ইনফরমেশন দরকার, কীভাবে জিনিসগুলো হচ্ছে, কোন জিনিসটা হচ্ছে না বোঝাটা দরকার, কে ভালো বুঝতে পারছে তোমরা তার কাছে গিয়ে এই ভিডিওগুলো দেখছো, তেমনি আমার কিন্তু সাবস্ক্রাইবার দরকার। আমার কিন্তু যে 10জন বা 5জন বা যে একজন বাচ্চা যে ভালো সবই প্রশ্নের উত্তর দিতে পারছে তাকে নিয়ে চললে হবে, কারণ আমার একটা সাবস্ক্রাইবার দরকার নেই। আমার কিন্তু অনেকগুলো, যত সাবস্ক্রাইবার তত আমার প্রফিট, এটা যদি আমি বলি। তো কারণ তুমি দেখো, যদি যারা প্রশ্ন সেট করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার বা গভর্নমেন্ট যারা রয়েছে, তারা যে প্রশ্ন যারা সেট করছে তারা কিন্তু বলে দিচ্ছে না যে শুধুমাত্র যারা পড়াশোনায় ভালো তারাই শুধু ফর্ম ফিল আপ করবে, যারা পড়াশোনায় ভালো না তারা কিন্তু ফর্ম ফিল আপ করবে না। কারণ এক্ষেত্রে তাদের লস, কারণ তারা যত মানুষকে তাদের ফর্ম ফিল আপের সাথে যুক্ত করবে, যত সুবিধা দেবে, যত মানুষ ফর্ম ফিল আপ করে তাদের ইনকাম তত হবে, তাদের রেভিনিউ তত বাড়বে, আয় তত বাড়বে। তো সেক্ষেত্রে দেখবে তো সেক্ষেত্রে তারা কিন্তু সবাইকে নিয়ে চলছে, যে পড়াশোনায় ভালো তাকে নিয়েও চলছে, যে পড়াশোনায় ভালো না তাকে, শুধুমাত্র তাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল করলেই হলো। সেখানে কিন্তু একটা প্রতিবন্ধী বাচ্চাও যেমন পরীক্ষা দিচ্ছে, একটা সুস্থ স্বাভাবিক বাচ্চাও পরীক্ষা দিচ্ছে, পড়ার ক্ষেত্রে অক্ষমতাযুক্ত বাচ্চাও সবাই পরীক্ষা দিচ্ছে। তো কারণ তাদের ক্ষেত্রে ছাড়ও দেওয়া রয়েছে, সুবিধা দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো আমাকে চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। যার মনে হচ্ছে আমার চ্যানেল থেকে তুমি কোনো প্রফিট পাচ্ছ না বা তোমার কোনো সুবিধা হচ্ছে না, সে আনসাবস্ক্রাইব করে দিতে পারো। কারণ আমি যা দেখছি যে দেখছে অনেকজনই, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছে না। তোমাদের একটা দুটো সাবস্ক্রাইবে আমি বড়লোক হয়ে যাব না, বা বড়লোক যদি আমি হয়েও যাই সেটা কিন্তু আমার নিজের পরিশ্রমে দিয়ে হব। তো আমি জানি, এটাও আমি জানি যে সবাই তোমাকে সাপোর্ট করবে না। 100 জনের মধ্যে তোমার পরিশ্রম হয়তো 10 জন, হার্ডলি 10 জন কি 20 জন তোমার পরিশ্রমটাকে যে দেখতে পাবে সেই তোমাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের ইচ্ছে থাকলে সাবস্ক্রাইব করো, না করো, আমার কিছু যায় আসে না। যদি যার মনে হচ্ছে যে আমার চ্যানেল থেকে কিছু পাচ্ছ, কিছু উপকৃত হচ্ছে, তাহলে তাদের কাছে আমার অনুরোধ, আমার যদি ভালো লেগে থাকে তাহলে এই সেশনটা লাইক করে দিও। যদি ইচ্ছে থাকে তো শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর যদি আরও একটু ইচ্ছে থাকে তো পারলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ সকলকে। যারা আমার সাথে পথ চলতে চাও তাদের জন্য ধন্যবাদ, যারা আমার সাথে পথ চলতে চাও তাদেরকেও আমার ধন্যবাদ। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।